আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি হাসিব মারজান আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। আর বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা, ময়দা, সুজি সংবাদ শিরোনামগুলো। বাংলাদেশের হয়ে খেলতে পারবেন সাকিব আল হাসান, বিসিবির সভায় নীতিগত সিদ্ধান্ত। ব্যক্তিগত ইস্যুতে সরকারের সাথে আলোচনা করবেন সভাপতি। নির্বাচনী প্রচারে চট্টগ্রামে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বক্তব্য রাখবেন ঐতিহাসিক পলো গ্রাউন্ড ময়দানের নির্বাচনী সমাবেশে। ক্ষমতায় গেলে উত্তরাঞ্চলকে কৃষিভিত্তিক শিল্পের হাব বানানোর ঘোষণা দিলেন জামায়াত আমির। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের প্রতিশ্রুতি। চাহিদা চেয়ে সরবরাহ অর্ধেক থাকায় বেশি দামে কিনতে হচ্ছে এলপিজি। রমজানের আগে স্বাভাবিক হবে জ্বালানি উপদেষ্টার আশা। এবং গাজায় মানবিক সংকটে নতুন করে শান্তি ও পুনর্গঠনের পরিকল্পনা। জাতিসংঘ, যুক্তরাষ্ট্র, কয়েকটি আরব দেশের মধ্যে আলোচনা চলছে। সংবাদ চ্যানেলকে জানাচ্ছিলাম এখনকার সংবাদের জন্য একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেলে এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। চলেছে বিস্তারিত সংবাদে। বাংলাদেশের হয়ে খেলতে পারবেন সাবেক বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। শনিবার বিসিবির সভায় এর নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দেশে বা দেশের বাইরে যে কোনো ভেন্যুতে আগামী সিরিজ থেকে তাকে দলে ডাকতে পারবেন নির্বাচকরা। বিসিবি পরিচালনা পর্ষদের ৮ ঘন্টার বৈঠক শেষে শনিবার রাতে প্রেস ব্রিফিংয়ে এই সিদ্ধান্তের কথা জানান দুই পরিচালক। বিস্তারিত জানাচ্ছেন সানিয়াত তন্ময়। বাংলাদেশ নিরাপত্তা নিয়ে শঙ্কার কারণে ভারতে খেলতে না যাওয়ায় টি-20 বিশ্বকাপ থেকে বাদ পড়ার খবরের মধ্যেই নতুন আলোচনায় সাকিব আল হাসান। এ বিষয়ে কথা বলেন বিসিবির দুই পরিচালক। বোর্ড সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গ্রহণ করেছে যে যদি বেসড অন সাকিব আল হাসানের অ্যাভেইলেবিলিটি, ফিটনেস এবং অ্যাক্সেসিবিলিটি প্লাস হচ্ছে যেইখানে খেলা হবে ভেন্যুতে ওখানে যদি প্রেজেন্ট থাকার মতো ক্যাপাসিটি থাকে, অবশ্যই বোর্ড বা সিলেকশন প্যানেল সাকিব আল হাসানকে পরবর্তীতে সিলেকশনের জন্য বিবেচনা করবে। আর সাকিব আল হাসান যদি অন্যান্য গ্লোবাল যেই টুর্নামেন্টগুলোতে পার্টিসিপেট করতে পারবে, কারণ ওখানে বোর্ড এনওসি প্রোভাইড করবে। সাকিবের দেশে ফেরার পেছনের বাধাগুলো নিয়ে সরকারের সাথে আলোচনায় বসবেন বোর্ড প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলবুল। সাকিব আল হাসান যদি খেলে, আমাদের বোর্ড ফিটনেস বা সিলেক্ট যে সমস্ত আনুষঙ্গিক ব্যাপারগুলো থাকে সেগুলো সাকিব কতটুকু ফিট বা তার ট্রেনিং বা তার স্কিল বা সিলেকশন কমিটিতে আসবে কিনা একটা ইস্যু। আর আমরা গভর্নমেন্টকে অলরেডি আমাদের প্রেসিডেন্টকে বলা হয়েছে এই বিষয়টা সরকারের সাথে যোগাযোগ করার ব্যাপারে। তার ব্যক্তিগত যে ইস্যুগুলো আছে তার নিজস্ব, সেগুলো যদি সরকার অ্যালাউ করে বা সরকার কীভাবে ফেস করবে সেটা সরকারের বিষয়, কিন্তু আমরা বোর্ডের পক্ষ থেকে সাকিবকে চেয়েছি, এটা হলো মূল কথা। এ সময় উঠে আসে টি-20 বিশ্বকাপ প্রসঙ্গ। সরকারের আমাদের সিকিউরিটি রিপোর্ট প্লাস হচ্ছে আমাদের বোর্ডের বক্তব্য আপনি শুনেছেন যে বিশ্বকাপে ভারতে খেলা আমাদের জন্য সেফ না। যে এরপরে আমরা কি করব, আমরা আইসিসির বোর্ডের সিদ্ধান্তই মেনে নিয়েছি, যেহেতু আইসিসি বলেছেন যে আমরা খেলতে যেতে পারবো না বা শ্রীলঙ্কা আমাদের খেলা স্থানান্তর করতে পারবে না, সেই ক্ষেত্রে আমরা ভারতে যেয়ে আমরা খেলতে পারছি না, আমাদের স্ট্যান্স ওখানেই আছে। নতুন কেন্দ্রীয় চুক্তিতে 27 জন খেলোয়াড়কে অন্তর্ভুক্ত করা হবে বলেও জানানো হয় ব্রিফিং। সানিয়াত তন্ময়, চ্যানেল আই, ঢাকা। এবারে জাতীয় সংসদ নির্বাচন 2026 কাউন্টডাউন। নির্বাচনী প্রচারে অংশ নিতে শনিবার সন্ধ্যায় চট্টগ্রামে পৌঁছান বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। ঢাকার আন্তর্জাতিক শাহজালাল বিমানবন্দর থেকে চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরে পৌঁছান সন্ধ্যা 7:30টার দিকে। সেখানে চট্টগ্রামের বিএনপি নেতারা তাকে স্বাগত জানান। আজ ঐতিহাসিক পলো গ্রাউন্ডে বিএনপির নির্বাচনী জনসভায় বক্তব্য রাখবেন তারেক রহমান। চট্টগ্রাম থেকে চৌধুরী ফরিদকে সাথে নিয়ে আক্তার হোসেনের রিপোর্ট। বিএনপির ঘাঁটি হিসেবে পরিচিত বন্দরনগরী চট্টগ্রামে দলের চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘ 2 দশকেরও বেশি সময় পর শীর্ষ নেতাকে কাছে পেয়ে উচ্ছ্বাসে মেতেছেন নেতাকর্মীরা। বিমানবন্দর থেকে হোটেল পর্যন্ত পৌঁছানোর সড়কের দুই পাশে হাজারো নেতাকর্মী স্লোগান দিয়ে শুভেচ্ছা জানান তাকে। রোববার চট্টগ্রামে ঐতিহাসিক পলো গ্রাউন্ড ময়দানে নির্বাচনী সমাবেশে যোগ দেবেন তারেক রহমান। চট্টগ্রামের সমাবেশ শেষে ফেনী, কুমিল্লা ও নারায়ণগঞ্জে 4টি জনসভায় বক্তব্য রাখবেন তারেক রহমান।
আক্তার হোসেন, চ্যানেল আই, চট্টগ্রাম। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বিএনপি ক্ষমতায় গেলে উন্নত বিশ্বের সাথে তাল মিলে শিক্ষা ব্যবস্থায় ব্যাপক পরিবর্তন আনা হবে। সাইবার বুলিং প্রতিরোধ সহ নারীদের সুরক্ষা নিশ্চিতে নানা পরিকল্পনা রয়েছে বিএনপির। রিল মেকিং প্রতিযোগিতার বিজয়ীদের সঙ্গে আলাপে তারেক রহমান বলেন, মেট্রো রেলের মেইনটেন্যান্স এবং পরিবহন খরচ যাত্রীদের জন্য অনেক ব্যয়বহুল। মনোরেলের মাধ্যমে ঢাকার সব অঞ্চলকে একত্রিত করার পরিকল্পনার কথা জানান বিএনপি চেয়ারম্যান। বিস্তারিত মির্জা ইমতিয়াজের রিপোর্টে। সৃষ্টি অন্য যে জীব জন্তু এবং প্রকৃতি আছে এগুলো টেক কেয়ার করা হচ্ছে মানুষের দায়িত্ব। বিএনপির উদ্যোগে আয়োজিত আমার ভাবনায় বাংলাদেশ জাতীয় রিল মেকিং প্রতিযোগিতায় বিজয়ীদের সঙ্গে একান্ত আলাপের উদ্দেশ্যে মিট অ্যান্ড গ্রিট উইথ তারেক রহমান অনুষ্ঠিত হয়। রাজধানীর গুলশানে বিচারপতি শাহাবুদ্দিন পার্কে প্রতিযোগিতায় বিজয়ীদের সঙ্গে মতবিনিময় করেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সাথে ছিলেন কন্যা ব্যারিস্টার জাইমা রহমান। আগামীর বাংলাদেশ নিয়ে জনগণের ভাবনা ও প্রস্তাবকে রাষ্ট্র গঠনের প্রক্রিয়ায় যুক্ত করার লক্ষ্যে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড সহ 11টি বিষয়ের উপরে 1 মিনিটের রিলস বানানোর এই প্রতিযোগিতায় 10 জনকে বিজয় নির্বাচিত করা হয়। এই 10 জনের সাথেই আগামী রাষ্ট্র গঠনে তাদের চিন্তাভাবনা নিয়ে আলোচনা করেন তারেক রহমান ও ব্যারিস্টার জাইমা রহমান। তারেক রহমান বলেন, বিএনপি ক্ষমতায় গেলে উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে শিক্ষা ব্যবস্থায় পরিবর্তন আনা হবে। সিলেবাসের মধ্যে স্পোর্টসটা অ্যাড করবো, অর্থাৎ যার যেটা ভালো লাগে খেলবে, কিন্তু খেলতে হবে। একটা স্পোর্টস তাকে কম্পালসারি নিতেই হবে। কেউ পিয়ানো বাজাতে চায় বা কিবোর্ড বাজাতে চায়, গিটার বাজাতে, কেউ বাঁশি বাজাতে। আমরা এই সাবজেক্টটা রাখবো এবং সে ইতিহাস থেকে আমরা 30 মার্ক বের করে আনবো, 70 মার্কের পরীক্ষা অথবা 50 মার্ক বের। তাকে সে যেটাই একটা তাকে নিতে হবে, হয় বাঁশি বাজানো নিতে হবে, অথবা তাকে গান গাওয়া শিখতে হবে, অথবা তাকে কবিতা আবৃত্তি শিখতে হবে। অর্থাৎ একটা আর্ট বা কালচার তাকে প্র্যাকটিস করতেই হবে। সো আপনি যখন একটা বাচ্চাকে এই জায়গায় ব্যস্ত করে ফেলবেন, তখন কিন্তু ওই যে ইন্টারনেটে ঢুকে ব্রাউজ করে এটা থেকে কিছুটা হলে তাকে তো এইদিকে সময় দিতে হবে, কারণ পাস ফেলের ব্যাপার আছে, তো এখানে সে সময় দিবে। ছোটবেলা থেকে বাচ্চাদেরকে শেখানো যায় যে কি ঠিক, কি সঠিক, কি ভুল, তাহলে জিনিসটা অনেক কমে আসে। তারেক রহমান বলেন, অনলাইন সহ বিভিন্ন ক্ষেত্রে নারীদের সুরক্ষায় নানা পরিকল্পনা রয়েছে বিএনপির। আমরা কি পলিসি নিলে আমরা লোকেট করতে পারবো যে কারা এইসব খারাপ কাজ করছে, তখন দেশের ল অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যাবে। এটার আইডিয়াটা অলরেডি আমরা পেয়ে গেছি। দ্যাটস এ গুড আইডিয়া। এটা আমরা আমাদের চিন্তার মধ্যে রাখবো। আমাদের শিক্ষাও দিতে হবে বাচ্চাদেরকে, তরুণদের, যুব সমাজকে এই যে এগুলোর ব্যাপারে। তারপরে যে অনলাইন প্ল্যাটফর্মের সাথে যদি আমরা কাজ করতে পারি, লিগ্যাল গাইডেন্স যদি থাকে, লিগ্যাল প্রোটেকশন, যদি কনসিকুয়েন্সেস, পিপল ফেস কনসিকুয়েন্সেস রিপোর্টিং, তাহলে কিন্তু জিনিসটা আস্তে আস্তে কমে আসবে। বিদেশে জনশক্তি রপ্তানিতে সঠিক প্রশিক্ষণের পাশাপাশি ক্ষুদ্র ঋণ দেওয়ার ব্যবস্থা করার কথাও জানান তারেক রহমান। ঢাকার সবগুলো এরিয়াকে কানেক্ট করতে পারি মনোরেল দিয়ে, যদি সেটা খরচ কম হয়। খরচ কম হলে ন্যাচারালি ওগুলাতে যারা ট্রাভেল করবেন তাদের খরচও কমে যাবে। মির্জা ইমতিয়াজ, চ্যানেল আই, ঢাকা। জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, ক্ষমতায় গেলে উত্তরাঞ্চলকে কৃষিভিত্তিক শিল্পের হাব হিসেবে গড়ে তোলা হবে। উত্তরবঙ্গে নির্বাচনী প্রচারের দ্বিতীয় দিনে তিনি তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন ও নদীগুলোতে স্রোত ফিরিয়ে আনারও প্রতিশ্রুতি দেন। কারো রক্তচক্ষুকে জামায়াত ভয় পায় না উল্লেখ করে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান জামায়াত আমির। আরও জানাচ্ছেন তাফিমুল ইসলাম। 24-এর গণঅভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদের কবর জিয়ারতের মধ্য দিয়ে উত্তরবঙ্গের নির্বাচনী সফরের দ্বিতীয় দিনের কার্যক্রম শুরু করেন জামায়াতের আমির। আবু সাঈদের বাবা মার সাথেও কথা বলেন তিনি। এরপর যোগ দেন গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলার 10 দলীয় নির্বাচনী ঐক্যের জনসভায়। জামাত প্রতিবেশীর কাছে প্রতিবেশী সুলভ আচরণ প্রত্যাশা করে জানিয়ে শফিকুর রহমান বলেন, নীল আকাশে মাঝে মাঝে কালো ছায়া দেখা যায়। চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দেন তিনি। আমরা সেই চাঁদাবাজদেরকে নির্মূল করবো ইনশাআল্লাহ। ভয় পেও না চাঁদাবাজ, তোমরাও এই সমাজের মানুষ। আমরা ইনশাআল্লাহ তোমাদের হাতেও সম্মানের কাজ তুলে দেব। তোমরাও সম্মানের সাথে বসবাস করবা। সেদিন আর মুখ লুকিয়ে তোমাদেরকে চলতে হবে না সমাজে। তোমাদের মা বাপকে কেউ চাঁদাবাজের মা বাপ আর বলবে না। পরে বগুড়ার শিবগঞ্জের মুকামতলা ও বগুড়া শহরের জনসভায় যোগ দেন জামায়াতের আমির। উত্তরবঙ্গের রাজনীতির প্রাণকেন্দ্র এবং বিএনপির ঘাঁটি হিসেবে পরিচিত বগুড়ায় নিজেদের শক্তিমত্তা জানান দিচ্ছে জামায়াতে ইসলামী। জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা নিজেদের আদি নিবাস হিসেবেও পরিচিত করে দিচ্ছেন। বগুড়ায় এবার বেশ কিছু আসনে জয়লাভ করবে বলে জনসভায় উল্লেখ করেন নেতাকর্মীরা। বগুড়ার পর সিরাজগঞ্জ শহর ও উল্লাপাড়া উপজেলার জনসভায় বক্তব্য দেন জামায়াতে ইসলামীর আমির। বেকার ভাতা দিয়ে তোমাদেরকে অপমান করতে চাই না। আমরা তোমাদের হাতে কাজ
তুলে দিয়ে তোমাদেরকে সম্মানিত করতে চাই। প্রত্যেকটা হাতকে দেশ গড়ার কারিগরের হাতে রূপান্তরিত করতে চাই। পাবনা শহরে জনসভায় বক্তব্যের মাধ্যমে শেষ হয় ঢাকার বাইরে জামায়াতে আমিরের নির্বাচনী প্রচারের প্রথম পর্ব। তাফহিমুল ইসলাম, চ্যানেল আই, পাবনা। রাজধানী সহ সারা দেশে নির্বাচনী প্রচারে ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। যানজট, জলাবদ্ধতার মতো সমস্যা দূর করে আধুনিক নগরী গড়ে তোলা সহ ভোটারদের কাছে নানা প্রতিশ্রুতি দিচ্ছেন তারা। প্রার্থীদের আশা, মাদক, সন্ত্রাস, চাঁদাবাজ মুক্ত ঢাকা করতে ভোটাররা যোগ্য ব্যক্তিকেই বেছে নেবেন। রিপোর্ট করছেন লুৎফর রহমান সোহাগ। মিছিল, সভা, সমাবেশে ঢাকা এখন ভোটের উৎসব। নিজেদের বার্তা নিয়ে প্রার্থীরা চষে বেড়াচ্ছেন অলিগলি। খিলগাঁও মেরাদিয়া এলাকায় গণসংযোগ করেছেন ঢাকা ৯ আসনের স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারা। আরেক স্বতন্ত্র প্রার্থী সাইফুল আলম নীরব গণসংযোগ করেছেন ঢাকা ১২ আসনের শেরেবাংলা নগরে। বিএনপি প্রার্থীদের মধ্যে ঢাকা ৯ আসনে হাবিবুর রশিদ হাবিব, মধ্য বাড্ডায় ঢাকা ১১ আসনে এম এ কাইয়ুম, মিরপুরে ঢাকা ১৫ আসনে শফিকুল ইসলাম খান মিল্টন, ঢাকা ১৪ আসনে সানজিদা ইসলাম তুলি প্রচার চালিয়েছেন। ঢাকা ৭ আসনে সমাবেশ করেছেন ইসলামী আন্দোলনের প্রার্থী আব্দুর রহমান। শাহবাগে নির্বাচনের থিম সং প্রকাশ করেছে এনসিপি। মগবাজারে গণমিছিল করেছেন ঢাকা ১২ আসনের জামায়াতে ইসলামের প্রার্থী সাইফুল আলম খান মিলন। শনিবার জামায়াত নেতৃত্বাধীন জোটে যোগ দিয়েছে লেবার পার্টি। লুৎফর রহমান সোহাগ, চ্যানেল আই, ঢাকা। এবার অন্যান্য সংবাদ। তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস এলপিজির সংকট কাটেনি। চাহিদার তুলনায় সরবরাহ এখনও প্রায় অর্ধেক। এই ঘাটতি আরও প্রায় ১ মাস থাকতে পারে বলে জানিয়েছে সরকার। নির্ধারিত দামের চেয়ে এখনও বেশি দামে কিনতে হচ্ছে ভোক্তাদের। রমজান মাসের আগে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে বলে আশা করছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা। বিস্তারিত জানাচ্ছেন রফিকুল বাশার। এলসি বা ঋণপত্র খোলার সমস্যাসহ নানা জটিলতায় গত ৩ মাসে ১,৬৩,০০০ টন কম এলপিজি আমদানি হয়েছে। এতে সংকট বেড়েছে। ডিসেম্বরে সংকট শুরু হলেও জানুয়ারির প্রথমে তা প্রকট হয়। গত প্রায় ১ মাস ধরে বাড়তি দামে কেনাসহ নানা ভোগান্তি পোহাতে হচ্ছে গ্রাহককে। যে গ্যাসটা আমরা ৩৪০০ বা ৩৫০০ টাকায় সহজেই পাওয়া যেত সেটা এখন ৪,০০০, ৫,০০০, ইদানিং ৬,০০০ টাকাও নিয়ে নিচ্ছে। তো আসলে সংকটটা আমরা প্রায় বেশ ১ মাস যাবৎ ফেস করতেছি। ৩০ কেজি আগে ছিল ৩২০০, ৩৪০০, ৩৫০০। সংকটের এখন সংকট দেখাইয়া এখন নিচ্ছে ৭,০০০, ৬,৫০০, এটার ভিতরে ৬,৫০০, ৭ এটার ভিতরে রাখছে। চাহিদার অর্ধেক সরবরাহ, তাই দাম বেশি বললেন খুচরা বিক্রেতারা। ৪-৫টা কোম্পানি আমাদেরকে রেশনিং করে গ্যাস দিচ্ছে। মিনিমাম ২০০ থেকে ২৫০ সিলিন্ডার লাগে। আমি ওখানে পাচ্ছি ৫০ থেকে ৬০টা, ৭০টা, ৮০টা। আমার খরচটা কোত্থেকে আসবে? আমরা তো অবশ্য যে প্রোডাক্টটা নাই, আমার তো ওখানে একটু বাড়তি দামে বিক্রি করতেই হবে। নিয়মিত প্রাইস থেকে একটু বাড়তি দামে বিক্রি করতেই হবে, কিছু করার নাই। রমজান মাসের আগে সংকট মিটবে বলে জানালেন জ্বালানি উপদেষ্টা। অল্টারনেটিভ সোর্স থেকে আনতেছে এবং আমরা আমাদের সঙ্গে যে হিসাব ওরা দিছে এটা যদি সত্যি হয়, কারণ তো প্রাইভেট সেক্টরের ব্যাপার, তো এই হিসাবটা সত্য হলে আমরা আশা করতেছি যে এটা রমজানের আগে এটাই হবে। সমুদ্রে এলএনজি টার্মিনাল রক্ষণাবেক্ষণের কারণে পাইপলাইনে গ্যাস সরবরাহ কমেছে। এতে বিভিন্ন এলাকায় গ্যাসের চাপ কম। রফিকুল বাশার, চ্যানেল আই, ঢাকা। গাজা উপত্যকায় দীর্ঘদিনের যুদ্ধ ও মানবিক সংকটে নতুন করে শান্তি ও পুনর্গঠনের পরিকল্পনা সামনে এসেছে। যুক্তরাষ্ট্র, জাতিসংঘ, কয়েকটি আরব দেশ গাজাকে যুদ্ধ পরবর্তী একটি নতুন কাঠামোর আওতায় আনতে আলোচনা চালাচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে যুদ্ধ পরবর্তী গাজার জন্য তার ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন। কি আছে এই কর্মপরিকল্পনায়? বিস্তারিত জানাচ্ছেন ইফতেখার উদ্দিন। গাজা একদিকে যুদ্ধের ক্ষত, অন্যদিকে খাদ্য, পানি ও চিকিৎসা সংকট। এমন বাস্তবতায় গাজাকে কেন্দ্র করে নতুন পরিকল্পনা। ট্রাম্পের গাজা শান্তি পর্ষদ সনদ স্বাক্ষরের ঠিক পরেই ওই পরিকল্পনা উপস্থাপন করেন তার জামাতা কুশনার। পরিকল্পনা অনুযায়ী গাজায় উপকূলীয় পর্যটন, বিমানবন্দর, সমুদ্র বন্দর, 2টি শহর, 180টি আকাশচুম্বী ভবন, শিক্ষা প্রতিষ্ঠান
ও চিকিৎসা স্থাপনা রয়েছে। গাজায় গড়ে উঠবে দুটি নতুন শহর, একটি নিউ রাফা, অন্যটি নিউ গাজা। নিউ রাফা শহরে 1 লাখের বেশি স্থায়ী আবাসিক ইউনিট নির্মাণ হবে, সঙ্গে 200টির বেশি স্কুল এবং 75টির বেশি স্বাস্থ্য সেবা কেন্দ্র থাকবে। এই নির্মাণ কাজ 2 থেকে 3 বছরের মধ্যে শেষ হবে। এই পরিকল্পনার প্রস্তাবিত কাঠামো অনুযায়ী গাজায় একটি অন্তর্বর্তী প্রশাসন ও আন্তর্জাতিক তত্ত্বাবধানের মাধ্যমে নিরাপত্তা ও পুনর্গঠনের কাজ পরিচালিত হবে। কয়েকটি আরব দেশ গাজায় পরিকল্পিত বসতি ও অবকাঠামো গড়ে তুলতে অর্থায়নের আগ্রহ দেখিয়েছে। কুশনারের গাজা পরিকল্পনা নিয়ে মানবাধিকার সংগঠন মেডিটেরিয়ান হিউম্যান রাইটস মনিটর গ্রুপের প্রতিষ্ঠাতা ফিলিস্তিনি রামি আব্দু এক্সে এক পোস্টে বলেন, এটা ফিলিস্তিনিদের স্বকীয়তা নির্মূল করার পরিকল্পনা। ইফতেখার উদ্দিন, চ্যানেল আই। দিচ্ছেন চ্যানেলের সংবাদ। এ পর্যায়ে নিচ্ছি বিরতি, আর বিরতির পর জানিয়ে ফিরব। নানা ঘটনার মধ্য দিয়ে শেষ হলো বিপিএল এর দ্বাদশ আসর। টুর্নামেন্ট জুড়ে ছিল ব্যাট বলে দেশি ক্রিকেটারদের দাপট। ভূমিধস, ভারী তুষার ও বৃষ্টিপাতে আফগানিস্তান এবং ইন্দোনেশিয়ায় কমপক্ষে 69 জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে গত 3 দিনে ভারী তুষারপাত ও বৃষ্টিতে আফগানিস্তানে অন্তত 61 জনের প্রাণহানি এবং শতাধিক মানুষ আহত হয়েছেন। আর ইন্দোনেশিয়ায় ভয়াবহ ভূমিধসে 8 জন নিহত হয়েছেন। নিখোঁজ রয়েছেন 82 জন। শিহাব খান, দিগন্ত রিপোর্ট। ভারী তুষারপাত ও টানা বৃষ্টিতে বিপর্যস্ত আফগানিস্তান। জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে 34টি প্রদেশের মধ্যে 15টি দুর্যোগ কবলিত। ইতিমধ্যেই 5 শতাধিক ঘরবাড়ির সম্পূর্ণ ধ্বংস হয়েছে, মারা গেছে শত শত গবাদি পশু। তুষারপাতে অনেক সড়ক বন্ধ থাকায় দুর্গম গ্রামগুলোতে উদ্ধার ও ত্রাণ কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। বিশেষজ্ঞদের মতে আফগানিস্তানে 1,80,00,000 মানুষের জরুরি সহায়তা প্রয়োজন। জাতিসংঘের কাছে $170 কোটি অর্থ সহায়তা চেয়েছে আফগানিস্তান। ইন্দোনেশিয়ার জাভা প্রদেশে ভয়াবহ ভূমিধস হয়েছে। টানা বৃষ্টিপাত ও পাহাড় থেকে নেমে আসা কাদা ও ধ্বংসস্তূপের নিচে বহু বাড়িঘর চাপা পড়েছে। উদ্ধারকর্মীরা কাদা স্তূপের মধ্যে জীবিতদের সন্ধানে উদ্ধার অভিযান চালাচ্ছেন। গত শুক্রবার থেকে জাভা প্রদেশে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দেয় আবহাওয়া অধিদপ্তর। কর্তৃপক্ষ ভূমিধসপ্রবণ এলাকা বাসিন্দাদের সতর্ক করেছে এবং পরিস্থিতি আরও ঝুঁকিপূর্ণ হলে দ্রুত নিরাপদ স্থানে সরে যাওয়ার পরামর্শ দিয়েছে। শিহাব খান, দিগন্ত, চ্যানেল আই। এ পর্যায়ে রয়েছে কৃষি সংবাদ। হবিগঞ্জ জেলা জুড়ে রোপা আমন তোলা শেষে বোরো ধানের আবাদ শুরু হয়েছে। কৃষক এখন ধান রোপণের কাজে ব্যস্ত সময় পার করছেন। এখন দেখবেন প্রকৃতি সংবাদ। নরসিংদীর মেঘনা নদীর তীরবর্তী নাগরিয়াকান্দি এখন ফুলের রাজ্য। বাহারি রঙের নানা জাতের ফুলে ফুলে সুশোভিত প্রকৃতি পরিবেশ। ফুলের মোহনীয় সৌন্দর্যে হারিয়ে যেতে প্রতিদিনই ভিড় করছেন প্রকৃতিপ্রেমীরা। ফুলের রঙে রাঙিয়ে নিচ্ছেন নিজেদের। জানাবো খেলার খবর। শেষ হয়েছে বিপিএল এর 12তম আসর। এবারের আসরে নৈপুণ্য দেখিয়েছেন বেশ কয়েকজন খেলোয়াড়। তাদের মধ্যে সর্বাধিক রান সংগ্রহকারী সিলেট টাইটান্সের পারভেজ ইমন, আর উইকেট শিকারীর তালিকায় সবার উপরে চট্টগ্রাম রয়্যালসের শরীফুল ইসলাম। সর্বাধিক রান ও উইকেট সংগ্রাহক পেয়েছেন 5 লাখ টাকা করে পুরস্কার।
সংবাদ শেষ করবো, তবে যাওয়ার আগে ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। বাংলাদেশের হয়ে খেলতে পারবেন সাকিব আল হাসান, বিসিবির সভায় নীতিগত সিদ্ধান্ত, ব্যক্তিগত ইস্যুতে সরকারের সাথে আলোচনা করবেন সভাপতি। নির্বাচনী প্রচারে চট্টগ্রামে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বক্তব্য রাখবেন ঐতিহাসিক পলো গ্রাউন্ড ময়দানের নির্বাচনী সমাবেশে। ক্ষমতায় গেলে উত্তরাঞ্চলকে কৃষিভিত্তিক শিল্পের হাব বানানোর ঘোষণা দিলেন জামায়াত আমির, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের প্রতিশ্রুতি। চাহিদা চেয়ে সরবরাহ অর্ধেক থাকায় বেশি দামে কিনতে হচ্ছে এলপিজি, রমজানের আগে স্বাভাবিক হবে জ্বালানি উপদেষ্টার আশা। এবং গাজায় মানবিক সংকটে নতুন করে শান্তি ও পুনর্গঠনের পরিকল্পনা, জাতিসংঘ, যুক্তরাষ্ট্র, কয়েকটি আরব দেশের মধ্যে আলোচনা চলছে। চ্যানেলের সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন চ্যানেলে online.com-এ। যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। এই ছিল চ্যানেলের সংবাদ এখনকার আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।